Hello, dear children. I hope you are well by the grace of Almighty Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you are staying at home at the period of pandemic corona named COVID-19, but you are not out of your studying. And we, the teachers society, will be with you, and of course we are always trying our level best to be by you. Accordingly, I came back to you with a new lesson, and this lesson is on the special episode on tag question. আমি জানি যে তোমাদের ট্যাগ কোশ্চেনের আমার এর আগের যে 4টা এপিসোড দেওয়া রয়েছে সেই এপিসোডগুলো অবশ্যই ফলো করেছো, তবে আজকে আমি সার্বিক মিলে অল ইন ওয়ান আজকের যে এপিসোডটা আমি দিব অল ইন ওয়ান, আমি বিশ্বাস করি যে you will obtain 5 marks in the exam if you are with me and follow my videos, and of course if you study at home and practice. You should or you must practice at home. Okay বন্ধুরা, I hope you will do so. Now I'm going to start our today's lessons. Okay, dear children, let's get started our today's lessons on special episode tag question. তো আমরা ইতিপূর্বে যা দেখিয়েছি, আমি বলছি যেহেতু এটা একটা স্পেশাল এপিসোড, তাই এখানে তোমাদের জন্য কিছু নতুনত্ব থাকবে ট্যাগ কোশ্চেনের। এটা কিভাবে হাউ উই ক্যান ইউজ ট্যাগ কোশ্চেন কী বা কী রকম করতে হয়, আমরা এই বিষয়গুলো একটু দেখব। তো ট্যাগ কোশ্চেনের জন্য আমরা বলেছিলাম যে সেখানে 2টা পার্ট থাকে। দেখো বন্ধুরা, 2টা পার্ট। তার কি, নাম্বার 1 যেটা থাকে, যেটা দেওয়া থাকবে পরীক্ষায় প্রশ্নপত্রে যেটা থাকবে সেইটাকে আমরা বলছি স্টেটমেন্ট, এবং মাঝখানে একটা কমা থাকে, আর এরপরে আর একটা গ্যাপ থেকে শেষে একটা ইন্টারোগেশন মার্ক থাকে। অর্থাৎ এখানে যে আনসারটা তোমাকে করতে হবে, দ্য আনসার ইউ হ্যাভ টু ডু ইন দ্য এক্সাম ইজ কল্ড ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা বুঝতে পারছি, যেহেতু আমরা ট্যাগ কোশ্চেন করছি তাই আমি এটাকে রেড মার্ক করলাম। এই জায়গাটা যে উত্তরটা লিখবে তুমি, এটাই হবে ট্যাগ কোশ্চেন। তো ওকে বন্ধুরা, আমরা এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা ট্যাগের অর্থটা আবার একটু জেনে নিই। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া বা যুক্ত হয় কোনো কিছু, যোগ করা, টু অ্যাড সামথিং আফটার দ্য গিভেন স্টেটমেন্ট। এই যে জুড়ে দেওয়া অংশটা, সেই অংশটাই হচ্ছে ট্যাগ। আর কোশ্চেন আমরা জানি, কোশ্চেন হচ্ছে প্রশ্ন করা, যেটা কেম ফ্রম ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেয়ার আর 3 পার্টস অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স 3 ধরনের হতে পারে, আমরা সেটা ইতিপূর্বেই জেনেছি। 1 ইজ ইয়েস নো কোশ্চেন, দ্য আনসার মাস্ট বি ইয়েস অর নো। অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলোতে কেবলই ইয়েস অর নো দ্বারাই উত্তরগুলো পাওয়া সম্ভব। এবং আমরা সেখানে আরেকটা শিখেছিলাম, সেটা হচ্ছে WH যুক্ত প্রশ্ন, যেটা ছিল, যার অর্থ ছিল হচ্ছে যে তোমাকে যদি একটা প্রশ্ন করা হয়, ওই প্রশ্নটার উত্তর তোমাকে সবিস্তারে জানাতে হবে। যেমন যদি তোমাকে বলা হয় হাউ উইল ইউ গো টু ঢাকা, তাহলে তুমি এরকম যদি বলা হয় তুমি এখান থেকে কুষ্টিয়া থেকে কিভাবে ঢাকাতে যাবে, হাউ উইল ইউ গো টু ঢাকা ফ্রম কুষ্টিয়া। যদি এটা বলা হয় তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে যে হয়তো তুমি সেখানে বাই রিক্সা, এরপরে বাই ট্রেন, বাই লঞ্চ, অর অন এরোপ্লেন, এরকম তুমি যেটাই বলো না কেন, কোনো কিছুর মাধ্যমে তুমি গিয়েছো। যদি বলা হয় যে উইথ হোম, কার সাথে গিয়েছো, তাহলে তোমার প্যারেন্টস বা বন্ধু বা যে কারোর সাথে, অথবা উইথ ইউ অ্যালোন। তো এরকম বলতে হয়। তো এইটা হচ্ছে সবিস্তারে, অর্থাৎ এটা ইন ডিটেলস তোমাকে জানাতে হবে। যেমন যদি বলা হয় হোয়াই ডু ইউ লাইক টু
be with the online লাইভ ক্লাস আর অনলাইন ক্লাস। তুমি এই অনলাইন ক্লাসগুলোতে কেন এর সাথে থাকো, তাহলে তোমাকে বিশ্লেষণ করতে হবে কেন তোমার পছন্দ বা কেন থাকো। তো সেটা হচ্ছে WH কোয়েশ্চেন। নাও আওয়ার টুডেজ লেসন ইজ অন দ্য ট্যাগ কোয়েশ্চেন, দ্য থার্ড ওয়ান অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে 3 নম্বর পার্ট, সেটাই বলা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেনটা কি এবার আমরা জেনে নিই। তাহলে আমি বলেছিলাম যে ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, কোয়েশ্চেন অর্থ প্রশ্ন। তাহলে ট্যাগ কোয়েশ্চেন অর্থ হচ্ছে এরকম যে স্পিকার বা বক্তা তার বক্তব্যকে সুনির্দিষ্টকরণে বা সুস্পষ্টকরণে শ্রোতার সামনে যে ছোট ছোট প্রশ্ন জুড়ে দেয়, ওই প্রশ্নগুলোকেই বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। যেমন আমি বলছি যে আমার টিচার, আমিও টিচার, আমি শেষে জুড়ে দিচ্ছি কি আর্নট আই, তার মানে আমি যে তোমাদের শিক্ষক, এই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্যে তোমাদের সামনে যে ছোট্ট প্রশ্নটুকু জুড়ে দিলাম আর্নট আই, এইটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে অবশ্যই তোমরা ইতোমধ্যেই বুঝে গেছো বন্ধুরা যে ট্যাগ কোয়েশ্চেনটা আসলে কি। এখন এই ট্যাগ কোয়েশ্চেন করার জন্যে এই যে এইটুকুর জন্য আমার 2টা জিনিসের প্রয়োজন হবে। কি কি? নাম্বার 1 ইজ অ্যান অপারেটর। তার মানে আমার ট্যাগ কোয়েশ্চেনে কী কী পাবো সেটা একটু দেখে নিই। এটা হয়ে যাবে, আমি একটু ডিফারেন্ট কালার ব্যবহার করি। এখানে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে এই ট্যাগ কোয়েশ্চেন 2 ধরনের। আমি এটাকে 2 ধরনের বলছি। নাম্বার 1 ইজ অপারেটর, এবং নাম্বার 2 যেটা হবে সেটা হচ্ছে কি, নাম্বার 2 হচ্ছে এই যে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য এই অপারেটরের পরে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে স্টেটমেন্ট, গিভেন স্টেটমেন্ট যেটা থাকবে, সেই স্টেটমেন্টের সাবজেক্টের প্রোনাউন। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দ্য প্রোনাউন of the subject taken from the statement. স্টেটমেন্ট। ওকে, তাহলে এই 2টা জিনিস আমাদের প্রয়োজন হবে। কি কি? আমি আবারও বলছি, একটা হচ্ছে অপারেটর, 2 নম্বর হচ্ছে এ প্রোনাউন অফ দ্য সাবজেক্ট টেকেন ফ্রম দ্য স্টেটমেন্ট। অর্থাৎ এই স্টেটমেন্টের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন নিয়ে আসতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন। এই 2টা জিনিস করলে, এবং শেষে যেটা প্রশ্নবোধক চিহ্নটা দেওয়াই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা এতদিনে যেটা জেনে আসছো, আমার আগের এপিসোডগুলোতেও আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে এখানে অপারেটরের পরিবর্তে অক্সিলিয়ারি ভার্ব। তো আমি আজকে অপারেটর নিয়ে এসেছি তোমাদের জন্য একেবারেই সহজ করার জন্য। তো এই অপারেটরটা আসলে কি? অপারেটর মানে চালক, তোমরা জানো। তুমি যদি অপারেটর কি এবং কত প্রকার কি কি তার ব্যবহারটা যদি পুরোটা জানো, তাহলে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আর কোনো সমস্যাই তোমাদের হবে না বলে আমি বিশ্বাস করি। তো অপারেটর 2 ধরনের। কি কি? অপারেটর হচ্ছে চালক, অর্থাৎ পুরো সেন্টেন্স, আমাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে প্রকাশ করার জন্যে এই অপারেটর অন্যতম ভূমিকা পালন করে, অর্থাৎ অপারেটর ইজ আ মাস্ট। তাহলে এই অপারেটর 2 ধরনের। কি কি অপারেটর আমরা দেখে নিই একটু। নাম্বার 1, এটাকে বলা হয় ভিজিবল অপারেটর, ভিজিবল। অ্যান্ড নাম্বার 2, দ্যাট ইজ ইনভিজিবল। তোমরা বুঝতেই পারছো, ইনভিজিবল মানে যেটা লুকিয়ে থাকে। আমি আজকে তোমাদের জাস্ট সিস্টেমটা দেখাবো, বাকিটা তোমরা নিজেরাই ঘরে বসে করবে। ইনভিজিবল, ভিজিবল অপারেটর, দেয়ার আর 17 ভিজিবল অপারেটরস ইন ইংলিশ। ইংরেজিতে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ সেন্টেন্স, ইংরেজি সেন্টেন্সে লিখতে আমাদেরকে মোট 17টা অপারেটর প্রয়োজন হয়। সেই 17টা অপারেটর কি কি আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, খেয়াল করো। নাম্বার 1 অ্যাম, এবং সিকোয়েন্সিয়ালি আমি লিখছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড,
মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, এবং শেষে যেটা আমরা বলছি এটা হচ্ছে মাস্ট। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে কোনটা গেল? উইল উড। এছাড়া আরো একটা রয়েছে উইল উড। এই হচ্ছে 17টা। এই 17টাই তুমি সেন্টেন্স তৈরি করার সময় এই 17টার বাইরে পাবে না। যদি এই 17টা পাও তাহলে আমি এই 17টার যদি অলরেডি স্টেটমেন্ট উল্লেখ থাকে তাহলে সেইটা সরাসরি এখানে নিয়ে আসবো। আর যদি না থাকে তাহলে আমার ইনভিজিবলি যেতে হবে। তাহলে ইনভিজিবল অপারেটর হচ্ছে মোট 3টা। কটা বলেছি তোমরা একটু খেয়াল করো, 3টা। কি কি সেটা আমরা লিখে দিচ্ছি। ডু, ডাজ, অথবা ডু, ডিড, ডাজ। আমরা যদি এইভাবে দেখাই, ডু, ডিড, ডাজ। এখন এটা ইনভিজিবল মানেই কিন্তু অদৃশ্যমান, আর ভিজিবল মানে দৃশ্যমান। এটা বোঝা যাচ্ছে কিন্তু। দৃশ্যমান মানে কি? আমার সেন্টেন্স বা স্টেটমেন্ট এটা দেওয়া থাকবে এইগুলো, তাহলে আমার বাইরে থেকে ধার করতে হবে না, বাইরে যেতেও হবে না। কিন্তু ইনভিজিবল মানে অদৃশ্যমান, তার মানে তোমার এখানে দেওয়া থাকবে না স্টেটমেন্টে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কোথা থেকে? ইউ হ্যাভ টু লুক ফর অর ফাইন্ড আউট দ্য ইনভিজিবল অপারেটর ইন দ্য ভার্ব আর ইন দ্য গিভেন ভার্ব। যে ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বের মধ্যেই নিহিত থাকবে। 3টা নিহিত থাকবে। তো কখন কখন এটা নিহিত থাকবে, কোথায় থাকবে, আমরা সেটা একটু দেখে নিই। আমরা সেটা দেখার জন্য যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এরকম। দেখো আমি এটাকে আরো সাজায়ও যদি দিতে পারতাম তাহলে কিভাবে হতো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মে, মাইট এবং মাস্ট, এরকম আমরা দিতে পারতাম। তো এটা তোমরা করে নাও। এবার আমি এই ডু, ডিজ, ডাজ এই 3টা কিভাবে পাচ্ছি সেটা আমি তোমাদের দেখাবো। সেটা দেখানোর জন্য আমার সেন্টেন্সে যদি কোনো অপারেটর না থাকে, ভার্ব দেওয়া থাকে, তাহলে সেই ভার্বের মধ্যেই আমরা পাবো। কিভাবে পাবো আমরা দেখে নিই একটু। এবার আমরা সেই ইনভিজিবল অপারেটর কিন্তু খুঁজছি। কিভাবে দেখো, নাম্বার 1, যেমন এটা ভার্ব দেওয়া থাকবে, এটা কোথায় দেওয়া থাকবে? এই স্টেটমেন্টের মধ্যে। আবার এখানে যদি আমি এই ভার্বটা দেওয়া থাকে, এই ভার্বের মধ্যে থেকে আমি 2টা জিনিস পাবো। কি কি? নাম্বার 1 হচ্ছে অপারেটর, এই একটা পাবো। আর একটা কি পাবো? এখানে অলওয়েজ আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে V1। কি কি? ধরে নিই আমরা এখানে দেওয়া আছে অপারেটর বের করছি আমরা, তাহলে আমরা যদি এখানে মনে করি যে দেওয়া আছে তোমার গো ভার্ব। কি ভার্ব দেওয়া আছে? গো ভার্ব। তার মানে গোটা কি আছে দেখো, V1। যদি V1 দেওয়া থাকে গো ভার্ব, তাহলে আমার এখান থেকে অপারেটর পাবো আমরা অলওয়েজ ডু। আর এই যে গো ভার্ব, অলওয়েজ ডু পাবো, এবং গো ভার্বটার V1 গো ভার্ব নিজেই হয়ে গেল। এবারে যদি আমরা দেখি, যদি V2 দেওয়া থাকে সেন্টেন্স স্টেটমেন্টে, কি থাকে? V2। যদি V2 থাকে তাহলে গো ভার্বের ওয়াইন, এটা হচ্ছে V2। এখন এই V2 থাকলে আমার অপারেটর কি পাবো আমরা এখানে? ডিড পাবো। আর V1 অলওয়েজ গো হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা মনে করি V1 এর সাথে যদি ইএস অথবা IES যুক্ত হয়, তাহলে এটা কি হবে? তাহলে ধরে নাও এটা গোজ হয়ে যাবে। আমরা সেন্টেন্সে যাই দেখাচ্ছি পরে। তাহলে গোজ যদি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে অপারেটর কি পাবো? অপারেটর পাবো ডাজ, এবং V1 অলওয়েজ গো থাকবে। তার মানে দেখো এখানে V1 যেটা, সেটা অলওয়েজ একই জিনিস থাকবে, কিন্তু আমার চেঞ্জ হচ্ছে কি? অপারেটর চেঞ্জ হচ্ছে। অপারেটর চেঞ্জ হচ্ছে, এবং অপারেটর এই 3টার বাইরে থাকবে না। তাহলে অপারেটর টোটাল আমি কয়টা পাবো? 20টা। 17টা দেওয়াই থাকবে আমার স্টেটমেন্টে, আর 3টা আমাকে শুধু বের করতে হবে। যেমন ধরো যদি কাম থাকে, তাহলে আমরা বুঝতে পারবো কামটা কি। কামটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে আমার এখানে অপারেটর আসবে ডু, আর V1টা কি চলে আসবে? কামই আসবে। যদি আমি এখানে ডিড, কেম পেতাম, তাহলে কেম পেলে পরে অপারেটর টু আর ডিড আসবে। V1 হচ্ছে গো।
এবারে যদি আমি কামস পেতাম তাহলে কি হতো, কামস পেলে পরে এখানে হয়ে যেত ডাজ, এখানে কি হতো, অবশ্যই এখানে কাম হয়ে যেত। যেমন আমরা যদি বলি এরকম যে হ্যাভ হ্যাড হ্যাড, বা তোমার এরকম যদি বলি বাই, বাইজ, বট, তাহলে এখানে বাই হলে পরে ডু, এখানে বাই, ডিড, বট হলে পরে ডিড, এখানে বাই। যদি বাইজ হতো ক্রয় করা, খরিদ করা, বা সেল যদি সেল, সোল্ড, সোল্ড, এরকম হতে পারতো। যাই হোক, আমরা এবার সেন্টেন্স একটু ব্যবহার দেখে নিই বন্ধুরা। আমরা দুইটা সেন্টেন্সেই এই যে 20টা দিলাম, এই 20টার ব্যবহার জেনে যাব। ধরে নাও আমরা একটা সেন্টেন্স ব্যবহার করি, এবারে আমরা সরাসরি কিন্তু উত্তরে চলে যাচ্ছি, অর্থাৎ ট্যাগ কোশ্চেন করবো এখন আমরা। তাহলে আমরা এখানে দেখেছি, এখন এই ট্যাগ কোশ্চেন জানার জন্য আমি কিভাবে যাব, দুইটা সেন্টেন্সের মধ্যে আমি টোটাল ট্যাগ কোশ্চেন আপাতত এই 20টা ফর্মে জেনে যাব। কি কি? নাম্বার 1, ধরে নাও আমি এই সেন্টেন্সটা ব্যবহার করছি, হি মে সেল দ্য হাউস অথবা সেল দ্য বুক, এটুকু দেওয়া আছে প্রশ্নে। এখন আমি কি বলেছি, আমার প্রথমেই যে জিনিসটা জানতে হবে ট্যাগ কোশ্চেন করার জন্যে, সেটা আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম। সেটা কি ছিল? প্রথমে আমাকে ব্যবহার করতে হবে অপারেটর, আর দ্বিতীয়ত যেটা এর সাথে দিতে হবে সেটা কি বলেছিলাম, প্রোনাউন। প্রোনাউনটা কার? সাবজেক্টের। তো আমরা দেখে নিই এবার, তাহলে এখানে অপারেটর আছে কিনা অ্যাট ফার্স্ট আমি দেখব। তাহলে অপারেটর এখানে দেওয়া রয়েছে, কি রয়েছে অপারেটর? অপারেটর রয়েছে মে। তাহলে আমি এখানে দেখলাম যে মে ব্যবহার করলাম। এবং আরেকটা বিষয় আমি তোমাদের বলি, অলওয়েজ এখানকার এই ট্যাগ কোশ্চেনের যে অপারেটর হবে অবশ্যই ছোট হাতের হবে, এখানে কোনো কিছুই বড় হাতের ব্যবহার করা যাবে না, একমাত্র আল্লাহ বা গড ছাড়া। এবং যে গড মানে ঈশ্বর, নট দেবতা, ঈশ্বর বোঝালে সেক্ষেত্রে। এবার আমরা দেখব এই স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ বসবে না, আর যদি এটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমার এখানে কি করতে হবে, নটের কন্ট্রাকশন যোগ করতে হবে। কার সাথে? অপারেটরের সাথে। তার মানে আমার ট্যাগ কোশ্চেনটা কি হবে, আমি ট্যাগ কোশ্চেনে এখানে তোমার একটা জিনিস দিয়ে দিই, উইদিন ব্র্যাকেটে এন অ্যাপস্ট্রফি কমা টি দিয়ে দিলাম। এন অ্যাপস্ট্রফি কমা টি দিলাম এই কারণে ব্র্যাকেটে, যেটা হতেও পারে নাও পারে। যদি এইটা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে অপারেটরটা অ্যাফার্মেটিভ হবে। তাহলে এখানে অ্যাফার্মেটিভ আছে, এখানে কি হবে, নেগেটিভ, মেন্ট। এবার দেখতে হবে সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট কি আছে বন্ধুরা দেখি, সাবজেক্টটা আছে হি, তো হি নিজেই হচ্ছে কি, প্রোনাউন, তাহলে মেন্ট হি। এই উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আমি আবারও তোমাদেরকে বলছি, এখানে আমার ট্যাগ কোশ্চেন করার জন্যে দুইটা জিনিস জরুরি। কি? এক হচ্ছে অপারেটর, দেখবো যে আমি এই স্টেটমেন্টে ওই যে 17টা বলছি ভিজুয়াল অপারেটর, ওই 17টার মধ্যে আছে কিনা। আমরা এখানে দেখলাম যে হ্যাঁ আছে। কি আছে? মে আছে। সুতরাং এটা সঠিক, মে আছে, তাহলে মে নিয়ে আসলাম। এবার এই সেন্টেন্সটা, এই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? আমরা দেখছি অ্যাফার্মেটিভ। যদি এটা নেগেটিভ অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে নটের কন্ট্রাকশন, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম নট অফ নট ব্যবহার করছি। দেখো মে নট, এটা কি হলো, মেন্ট হি। এই যে সাবজেক্টের প্রোনাউন হয়ে গেল। এবার ধরে নাও আমি যদি এইভাবে বলতাম, এইটাই এইভাবে না দিয়ে বলতাম যে দ্য ম্যান, দ্য বয় উইল নট, আমি তোমাদের যেহেতু ওইভাবে দেখাবো, এবার উইল নট সেল দ্য বুক, বালকটি বইটি বিক্রি করবে না। তাহলে এখানে কি হচ্ছে, নেগেটিভ ফর্ম রয়ে গেছে, কিন্তু নেগেটিভ ফর্ম আছে। কিন্তু আমরা যা করব ধারাবাহিকভাবে শিখবো কিভাবে, প্রথমে দেখবো যে এখানে কোনো অপারেটর আছে কিনা। অবশ্যই আছে, এটা অপারেটর। যদি অপারেটর থাকে আমি সেই অপারেটরটা এখানে নিয়ে যাব। তবে উইলের ক্ষেত্রে যেহেতু এটা কন্ট্রাকশন, উইল নট, দেখো উইল নট এইটার কন্ট্রাকশন হচ্ছে ওন্ট, তারপরে সেটাই আসছি। তাহলে আমি উইলটাকে আগে নিয়ে গেলাম অপারেটর।
এরপর যদি এখানে নট আছে কিনা, নেগেটিভ কিনা, নট আছে তাহলে এখানে নট যাবে না। যেমন আগেরটাই মে ছিল, মেয়ের পরে নট ছিল না, সেল ছিল, নট ছিল না, আমরা এখানে নট এনেছিলাম। এখন এখানে কি নট আছে? আছে। যদি থাকে তাহলে যাবে না, তাহলে এটা গেল না, তাহলে উইল হয়ে গেল। এরপরে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের প্রোনাউন দ্য বয় আছে, প্রোনাউন হচ্ছে হি। যদি এটা দ্য গার্ল হতো তাহলে সি হতো, উইল হি। এটা উত্তর হয়ে গেল। এই হচ্ছে আমাদের মোটামুটি ভিজিবল অপারেটরের ক্ষেত্রে। এখন দেখি যদি ইনভিজিবল হয় তাহলে আমরা সেটার উত্তর কিভাবে পাবো। ইনভিজিবল হতে পারে এরকম, যেমন ধরো দ্য গার্ল গোজ টু স্কুল, গোজ টু স্কুল, মেয়েটি স্কুলে যায়। এখন আমি এর উত্তরটা কিভাবে করব? আমরা দেখি এখানে, দেখি এই সেন্টেন্সে কি কোনো অপারেটর আছে? এখানে কোনো অপারেটর কি আছে? আমরা দেখছি এখানে নাই, নো, অর্থাৎ কোনো অপারেটর নাই। অর্থাৎ আমরা এখানে কি পেলাম? শুধু একটা ভার্ব পেলাম। এটা কি পেলাম? ভার্ব পেলাম। তাহলে ভার্ব যদি পাই, এখানে অপারেটর নাই, এই যে ক্রস দিলাম, এখানে অপারেটর নাই, না থাকার কারণে ভার্ব আছে। তাহলে ভার্বের কোন ফর্ম আছে? দেখো, ভার্বের এসইএস বা আইইএস যোগ আছে। যদি এটা যোগ থাকে, আমরা কি পেয়েছিলাম? সেখানে অপারেটর পেয়েছিলাম ডাজ, আর ভি1 পেয়েছিলাম। ভি1, তাহলে এখানে কি হচ্ছে? এখানে আসে হচ্ছে গোজ, আমরা অপারেটর কি পাবো? ডাজ, আর ভি1 পাবো গো। তাহলে আমার কি পেলাম? ডাজ পেলাম। তাহলে আমি এখানে কি করব? এই ডাজটা লিখলাম। এবারে দেখি এই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। তাহলে এটা কি আছে? অ্যাফার্মেটিভ আছে। তাহলে অ্যাফার্মেটিভ থাকলে ডাজের সাথে নটের কন্ট্রাকশন যোগ হবে, তাহলে কি হবে? ডাজন্ট। এবার সাবজেক্টের পসেসিভ কেস, দ্য গার্ল, সরি, প্রোনাউন দ্য গার্ল, এর প্রোনাউনটা কি? অবশ্যই শি। হয়ে গেল উত্তর। এবারে যদি এখানে গার্লস থাকতো তাহলে কি হতো? দেখো, তাহলে কিন্তু আর এখানে গোজ হতো না, তখন কি হতো? গো হতো। তা আমরা দেখেছিলাম যদি ভি1 থাকে, আমি যে এর আগে যেটা তৈরিতে দিছি, তো ভি1 থাকলে আমরা কি বলেছিলাম? ডু এবং ভি1 হবে। তো এখানে গো আছে, ভি1, তাহলে কি হবে? অপারেটর কি হবে? ডু হবে, আর ভি1 হবে গো, গো নিজেই। তাহলে কি হয়ে যাচ্ছে? ডু চলে আসলো এখানে, তাহলে এখানে কি আসবে? ডু আসবে। তো এটা ডু দিয়ে দিলাম। এখানে যেটা অ্যাফার্মেটিভ, তাহলে কি হবে? নটের কন্ট্রাকশন ডোন্ট, এটা হবে। তাহলে এখানে দি গার্লস প্লুরালের প্রোনাউন হবে হি, এর প্রোনাউন দে, তাহলে দে। আর সেটা ব্যক্তি, বস্তু, প্রাণী যাই হোক না কেন, যদি এটা প্লুরাল হয় তাহলে অবশ্যই প্রোনাউনটা দে হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়টা এখানে আমরা দেখলাম। এবারে আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্স, তোমার কোনো সেন্টেন্সের সাবজেক্ট, স্টেটমেন্টের সাবজেক্ট যদি বডি, ওয়ান অথবা থিং হয়, সেক্ষেত্রে দুইটা নিয়ম খেয়াল করো। এর সাথে যদি বডি অথবা কোনো শব্দের শেষে যদি ওয়ান থাকে, অথবা যদি কোনো বডির সাথে থিং থাকে, তাহলে এই তিনটাই স্টেটমেন্টের ক্ষেত্রে হবে সিঙ্গুলার। কিন্তু এটা যখন ট্যাগ হবে, এটা সিঙ্গুলার হবে, তবে ট্যাগ হবে তখন কিন্তু এর প্রোনাউনটা হবে প্লুরাল। যেমন আমি যদি এই দুইটার ক্ষেত্রে বলি প্লুরাল হবে, তবে অবশ্যই প্লুরাল হবে এই দুইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে। আর এইটার ক্ষেত্রে এখানে কি হবে? প্লুরাল হবে নাকি প্লুরাল হবে না? এখানে কি হবে? ইট হবে। আমি তাহলে এটা একটু আগে দিয়ে তোমার এটা দেখাই। এটা হবে প্লুরাল, আর
এই যে থিং থাকলে শুধু থিং এর ক্ষেত্রে হবে ইট, আর এই দুইটার ক্ষেত্রে হবে প্লুরাল। তাহলে আমরা দেখে নিই একটু, যেমন বডি দিয়ে হতে পারে সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি। আবার ওয়ান দিয়ে হতে পারে সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এনিবডি, এভরিওয়ান। আর থিং দিয়ে ওই একই রকম, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। তো আমরা একটা দেখে নিই। যদি বলি এভরিবডি, এভরিবডি কামস হেয়ার, সবাই এখানে আসে, তাহলে আমরা আগেই বলেছি যে এখানে কোনো অপারেটর নেই, তাহলে আমার ইনভিজিবল অপারেটর আছে। ভার্বের শেষে এসিএস বা ইএস থাকলে আমরা অপারেটর পাবো কি, ডাজ। তাহলে আমরা লিখলাম ডাজ। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা এখানে ডাজ লিখতে পারবো না। কেন পারবো না? দেখো এখানে আমরা বলেছি বডি এবং ওয়ান যদি থাকে, দেখো বডি এবং ওয়ান, এভরির সাথে বডি এবং ওয়ান থাকলে এর প্রোনাউনটা হবে কি, প্লুরাল। তো যদি প্লুরাল হয় তাহলে প্লুরালের আগে ডু বসে, তাই ডু এসে গেল। এবং এটা কেমন সেন্টেন্স, স্টেটমেন্টটা কেমন, অ্যাফার্মেটিভ, তাহলে এখানে নট হয়ে গেল। এরপর প্লুরাল অলওয়েজ কি হবে, প্লুরাল হয় অলওয়েজ দে, তাহলে এখানে ডোন্ট দে, উত্তর হয়ে গেল। এখন যদি এই জায়গা ধরো থাকতো এভরি বডির পরিবর্তে এভরিওয়ান, এভরিওয়ান হেল্পস মি, এভরিওয়ান হেল্পস মি, তাহলে উত্তর হবে কি, ডোন্ট দে, কারণ এই যে ওয়ান রয়েছে। কিন্তু যদি আমি এই সেন্টেন্সটা এইভাবে লিখতাম যে এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওকে, তাহলে খেয়াল করি আমরা এখানে থিং রয়েছে, আমরা থিং থাকলে বলছিলাম কি প্রোনাউনটা কি হবে, ইট হবে। তো ইট মানে সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে ইট, এভরিথিং, তাহলে কি হবে এখানে যা আছে তাই সিঙ্গুলারই হবে, তাহলে ইজি আসবে। আর এখানে জেড এটা অ্যাফার্মেটিভ, তাই এখানে কি হবে, নেগেটিভ আসবে, তাহলে ইজন্ট ইট। যদি এখানে ওই যে বলছিলাম নাথিং হতে পারতো, তাহলে নো থাকতো। খেয়াল করি আমরা, যদি সেন্টেন্সটা এভরিথিং না থেকে নাথিং থাকতো তাহলে উত্তরটা কি হতো, এই যে এখানে নাথিং নেগেটিভ রয়েছে তাই আমার এই নটটা বাদ যেত শুধু। তাহলে উত্তরটা কি হলো, নাথিং ইজ ওকে, কোনো কিছু ঠিক না, সঠিক না, তাহলে উত্তরটা হবে কি, ইজ ইট। এই হচ্ছে মূলত ব্যবহার। এবার আমি আরেকটা শব্দ তোমাদের জন্য খুব সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে যেমন ধরো থাকে দি ফাদার, দি মাদার, দি সিস্টার, দি ব্রাদার, দি বিস্ট, দি লায়ন দিয়ে এরকম থাকে। তো আমি একটা দিয়ে তোমাদেরকে দেখাই, সবগুলো বলে দিলাম কিন্তু একটা দিয়ে দেখাই। যেমন ধরো দি ফাদার রোজ ইন, আমি হিম দিতে পারি অথবা দ্য ম্যান দিতে পারি, তাই না? ইন দ্য ম্যান, দ্য ফাদার রোজ ইন হিম, অ্যাট হিজ অ্যাটিটিউড, এটাও আমরা দিতে পারি। যাক এইটাই দিলাম, দিয়ে এখানে দিলাম উত্তরটা, এইভাবে লিখবো। তাহলে কি লিখবো, খেয়াল করি তোমরা কি করো, এখানে যে উত্তরটা লিখো সেটা হচ্ছে এই ফাদার, দি ফাদার রয়েছে এখানে, হি করে ফেলো প্রোনাউন। তো বুঝতে হবে এখানে দি ফাদার মানে বাবা নয়, এখানে ফাদার বলতে পিতৃত্ব, যেমন মাদার থাকলে মাতৃত্ব, ভাই থাকলে ব্রাদার থাকলে ভ্রাতৃত্ব, যদি এখানে বিষ থাকতো তাহলে বুঝতাম যে পশুত্ব। তাহলে এইরকম তার মানে তার ভেতরকার যে আচরণ, অ্যাটিটিউড, তার বিহেভিয়ারাল অ্যাটিটিউড, এই জিনিসটা প্রকাশ পেত। এই জন্যে এই জায়গা হয়ে যাবে প্রোনাউন ইট। তাহলে আমরা এখানে উত্তরটা করি। দেখো এখানে আমরা প্রথমে এটা দেখি, এখানে কোনো অপারেটর নাই, ভিজিবল অপারেটর নাই, তার মানে ইনভিজিবল রয়েছে। এবং এটা কি আছে, ভি2, ভি2 থাকলে অপারেটর কি হয়, ডিড হয়। এই সেন্টেন্সটা কি, স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ, তাহলে আমার এখানে নেগেটিভ দিতে হবে, নটের কন্ট্রাক্টেড ফর্ম দিলাম। এরপরে এই দি ফাদারের পরিবর্তে দি মাদার, দি সিস্টার, দি ব্রাদার
অথবা দি লায়ন, দি বিস্ট, এর পরিবর্তে কি হবে? ইট হবে, প্রোনাউন হয়ে গেল, ডিডন্ট ইট। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সর্বশেষ আজকের ক্লাসের আমি যেটা দেব, এবং আশা করি এটা দেওয়ার পরে তোমাদের ট্যাগ কোশ্চেনের উপরে আর কোনো প্রশ্ন থাকার কথা থাকবে না। আর আমার আগের যে 4টা ভিডিও ক্লাস রয়েছে, সেই ক্লাস 4টি, সেই এপিসোড 4টা দেখে নিও, তাহলে নিশ্চিন্তে 5-এর মধ্যে 5 পাবে। ইউ উইল obtain 5 out of 5 in the exam, no doubt, or undoubtedly পাবে এটা। তো আমরা সেটা একটু দেখি। তোমরা সাধারণত জানো যে কোনো সেন্টেন্সে নো, নেভার, নট অনলি বা নাথিং, নো ওয়ান, এগুলো থাকলে সাধারণত নেগেটিভ হয়, এটা তোমরা জানো। কিন্তু এইগুলো না থাকলে যা হয় সেটা কি কি, সেইগুলো একটু তোমরা দেখে নাও। এটা থাকলে, যদি এইগুলো না থাকে, নেগেটিভ মিনিং ওয়ার্ড সরাসরি যদি নেগেটিভ না থাকে, তাহলে কি থাকবে সেটার ক্ষেত্রে আমরা দেখে নিই একটু। যদি কোনো সেন্টেন্সে হার্ডলি, রেয়ারলি, সেলডম, স্কেয়ার্সলি, এরপরে তোমার হতে পারে অফেন, এরপরে টু মাস, কখনো শুধু টু থাকতে পারে, মাস নাও থাকতে পারে, টু, এরকম যদি থাকে, তাহলে আমার যা করতে হবে, এইগুলো থাকলে এটা নেগেটিভ হবে। আরও হতে পারে, যেমন আরও দেখো, আরও কয়টা খুব গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে 2টা, যেমন ধরো লিটল এবং ফিউ, লিটল এবং ফিউ। তবে মনে রেখো, লিটল এবং ফিউ এর আগে যদি এ অথবা দি থাকে, তাহলে সেটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে এটা হবে লিটল অথবা ফিউ। যদি এগুলো থাকে, তাহলে এর উত্তরটা এখানে কি হবে? অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেনের অপারেটর হবে অ্যাফার্মেটিভ। এগুলো নেগেটিভ, এইগুলো কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখন আমরা উত্তর একটা উদাহরণ দেখি। যেমন ধরো, দ্য ম্যান হার্ডলি কামস হেয়ার, দ্য ম্যান হার্ডলি কামস হেয়ার। আবার এমন যদি বলি, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জার, অথবা ইন দ্য গ্লাস, ইন দ্য পন্ড, এরকম যাই দিই না কেন, এটা হতে পারে। এরকম আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তো এরকম যতই লিখি আমরা, উত্তরটা কি করবো এখানে? দেখো, হার্ডলি থাকার কারণে এটা নেগেটিভ, তাহলে এটা কেম আছে, সরি কামস আছে। এই যে কামস আছে, তাহলে এই ভার্বের সাথে এসিএস যোগ থাকলে এখানে কি হবে? ডাজ হবে, ফর্ম যাবে না। দ্য ম্যানের প্রোনাউন হচ্ছে হি, উত্তরটা হয়ে গেল ডাজ হি। আবার বলা হচ্ছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জার। এই লিটল এটা নেগেটিভ, আর এখানে অলরেডি একটা অপারেটর দেওয়া রয়েছে, তাহলে এই অপারেটর চলে আসলো। নেগেটিভ থাকার কারণে নেগেটিভ বসবে না। আর এই যে সাবজেক্ট এখানে দেয়ার, তাহলে ইজ দেয়ার। These are the structures or rules for the special episode, my special episode on tag question, all in one. My today's class, if you followed me by this time, of course you will obtain 5 out of 5 in the exam undoubtedly. এবং এটা আমি বিশ্বাস করি, I hope or I think, I believe you always will be with me. And of course, you will join my next video class. Till then, keep yourselves free from any sufferings from pandemic COVID-19. Till then, Allah Hafiz.